এই বাজেটটা আমাদের কাছে কিন্তু মনে হয়েছে একটা নবনির্বাচিত বিএনপি সরকারের একটি প্রতিশ্রুতিমূলক বাজেট। ওনারা কিন্তু ক্ষমতায় আসার আগ থেকেও কিন্তু বলে এসেছেন যে তারা একটা $1 ট্রিলিয়ন ইকোনমি 2034 সালের মধ্যে এবং আগামী 5 বছরের মধ্যে 1 কোটি কর্মসংস্থানের জন্য এবং ইজ অফ ডুইং বিজনেসের জন্য ওনারা ক্লিয়ারলি ম্যানিফেস্টোতে মেনশন করেছেন এবং তারই একটা সুদর্শন প্রতিফলন কিন্তু আমরা এই বাজেটের মধ্যে দেখতে পাচ্ছি। সিএসএমই উন্নয়নে গৃহীত উদ্যোগ, বেসরকারি খাতে ঋণ প্রবাহ সহজীকরণের জন্য বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে 60,000 কোটি টাকার স্টিমুলাস প্যাকেজের আওতায় সিএমএসএমইদের খাতে 5,000 কোটি টাকার বরাদ্দ প্রদানকে সাধুবাদ জানাচ্ছি। ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ীদের জন্য ফ্ল্যাট রেটে টার্নওভার কর প্রদান ও ক্ষুদ্র ভ্যাট দাতাদের জন্য আলাদা ভ্যাটের রিটার্ন ফর্ম চালু একটি ভালো উদ্যোগ, যা বহুদিন ধরে ঢাকা চেম্বারের প্রত্যাশা করে আসছিল। এসএমই উদ্যোক্তাদের জন্য 50 লাখ টাকা পর্যন্ত টার্নওভার ও নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের জন্য 70 লাখ টাকা পর্যন্ত টার্নওভার হতে অর্জিত আয় করমুক্ত করা এবং সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত ইলোন চালু প্রশংসনীয় উদ্যোগ। স্থানীয় আমদানি ও রপ্তানি মুখী শিল্প, বৈদ্যুতিক গাড়ি, মোবাইল ফোন, ফ্রিজ, এসি ও প্রযুক্তি পণ্যের উৎপাদন ও আমদানিতে কর কমা, এসব পণ্যের দাম হ্রাস এবং দেশীয় শিল্প বিনিয়োগে বৃদ্ধির জন্য ইতিবাচক পথ তৈরি করবে। বাণিজ্য ও বিনিয়োগের প্রসারে মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। একই সঙ্গে স্থানীয় ইলেকট্রিক বাস ও ট্রাক উৎপাদনকারী শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে 5% অতিরিক্ত ভ্যাট ও সম্পূর্ণ শুল্ক অব্যাহতি এবং দেশীয় ই-বাইক উৎপাদনকারী ও সংযোজনকারী প্রতিষ্ঠানের উপকরণ আমদানিতে সকল রেয়াতি সুবিধা প্রদান সাধুবাদ জানাচ্ছি। বিদ্যুৎ ও জ্বালানি খাত, ইলেকট্রিক ভেহিকল মোটরযান নিবন্ধন ও নবায়নের ক্ষেত্রে অগ্রিম আয়কর কমানো, স্থানীয়ভাবে ইলেকট্রিক গাড়ি, বাস, ট্রাক উৎপাদনে 2030 সাল পর্যন্ত ভ্যাট অব্যাহতি ও দেশব্যাপী ইলেকট্রিক গাড়ির চার্জিং নেটওয়ার্ক স্থাপন করতে আমদানি পর্যায়ে কর ছাড়ের পদক্ষেপ যুগান্তকারী একটি সিদ্ধান্ত বলে আমরা মনে করি। কিন্তু বিদ্যমান জ্বালানির চাহিদার বিপরীতে কূপ খননে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা জ্বালানি সংকটের তুলনায় অনেকটা অপ্রতুল। আমদানি নির্ভর জ্বালানি ও প্রেডিক্টেবল মূল্য পরিকল্পনা না থাকলে স্বল্পমেয়াদী ভর্তুকি শুধু অপচয় বাড়াবে, ইনভেস্টমেন্ট বাড়াবে না। তাই নীতি নির্ধারণে অবশ্যই স্টেক হোল্ডারদের মতামতের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট মূল্য কাঠামো তৈরির আহ্বান জানাচ্ছি। বিনিয়োগ ও ব্যবসা সহজীকরণ, 2026-27 বাজেটে সিঙ্গেল উইন্ডো বাধ্যতামূলক, 7 দিনের মধ্যে লাইসেন্স অনুমোদন, কোম্পানি নিবন্ধন 48 ঘন্টায়, প্লাগ এন্ড প্লে শিল্প সুবিধা, কোম্পানি রিটার্ন অনলাইন দাখিল, এনএসডব্লিউ অ্যাসিকিউডা ওয়ার্ল্ড ই রিটার্ন ইন্টিগ্রেশন ও করদাতাদের কর দায় হ্রাসের মতো পদক্ষেপের মাধ্যমে রেগুলেশন সরলীকরণের প্রস্তাব ডুইং বিজনেসের পরিবেশকে উন্নত করে বিশেষভাবে স্থানীয় ও বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে সহায়ক হবে। একই সঙ্গে 100 কোটি টাকা পর্যন্ত ডিল ভ্যালু বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই রিপ্যাট্রিয়েশন করার উদ্যোগকেও আমরা সাধুবাদ জানাচ্ছি। এছাড়া শিল্প স্থাপনে বিনিয়োগ ব্যয় কমাতে বিদেশি ঋণের সুদের হার এর উপর উৎসে কর 20% থেকে কমিয়ে 10% করা একটি সময়োপযোগী সিদ্ধান্ত। এটা বিনিয়োগে ইতিবাচক ধারা ফিরিয়ে আনবে। তবে ডিরেগুলেশনের প্রতিশ্রুতির পূর্ণ বাস্তবায়নই এখন মূল লক্ষ্য হওয়া উচিত। সামগ্রিকভাবে 2026-27 বাজেটকে ব্যবসা ও বিনিয়োগ সহায়ক বাজেট হিসেবে বিবেচনা করতে হবে। তবে ব্যয় বাজেট বৃদ্ধির কারণে বেসরকারি খাতের ঋণ প্রবাহ অনেকটা প্রভাবিত হতে পারে। তাই বাস্তবায়ন সক্ষমতার উপর নির্ভর করবে আসল সুফল। উপরন্তু রাজস্ব আদায়ের আকাশচুম্বী টার্গেট দেওয়া হলেও বর্তমানে আমাদের অর্জিত রাজস্ব থেকে তা অনেকাংশে কম। সে কারণে এত পরিমাণ রাজস্ব সংগ্রহ করার মাধ্যমে এই বাজেট ব্যয় মেটানো খুবই চ্যালেঞ্জিং হবে। প্রত্যেক বছর ঢাকা চেম্বার বাজেটের অন্তর্ভুক্তির জন্য বিভিন্ন প্রস্তাবনা দিয়ে থাকে, কিন্তু এই বছরের নতুন সরকার মানে প্রায় 50 ভাগের উপরে ঢাকা চেম্বারের প্রদত্ত ইজ অফ ডুইং বিজনেস ডিরেগুলেশনের সবকিছু আমলে নেওয়াতে আমরা ভীষণভাবে এই সরকারকে এবং মাননীয় অর্থ মন্ত্রণালয়, অর্থমন্ত্রী এবং আমাদের ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এবং ওনার চেয়ারম্যান মহোদয়কেও ধন্যবাদ জানাচ্ছি।
দেশের অর্থনীতি সামনের দিনগুলোতে ইতিবাচক হোক, এগিয়ে যেতে সক্ষম হবে। অর্থনীতির যেই ভঙ্গুর অবস্থা, হয়তোবা ওনারা আমাদেরকে যেই সুবিধাগুলো ব্যবসার জন্য করে দিয়েছেন, এর মধ্যে কিন্তু প্লাস্টিক সেক্টরে কিন্তু ভ্যাট বাড়ানো হয়েছে, স্টিল সেক্টরেও ভ্যাট বাড়ানো হয়েছে। আমাদেরকেও আমরা সরকার, আমরা প্রাইভেট সেক্টরের সরকার কিন্তু একই দাগে বাংলাদেশের নাগরিক। এই টাকাটার মূল্য তো আসতে হবে কোনো জায়গা থেকে, ঠিক না? এখন আমরা যদি আমি এই জন্য কিন্তু সরকারকে না প্রাইভেট সেক্টরকেও বলছি, 2 কোটি যদি টিম থাকে আর তার মধ্যে মাত্র 10% লোক ভ্যাট দেয়, আমাদের যারা একটা অভ্যাস হয়ে গেছে আমি কোনো ট্যাক্স নেটের আওতায় থাকবো না, আমার চেম্বারের সদস্যরাও আছেন ওনারা ট্যাক্স দেন না। আমাদের এই দেশটাকে বাঁচাতে হলে তো সরকার বিদেশ থেকে টাকা নিয়ে আসতে পারবে না। এনাফ রিজন আছে, আমাদের পিয়ার ইকোনমি যেগুলো আছে আমাদের পার্শ্ববর্তী দেশ এবং সাউথ ইস্ট এশিয়ায় 12%, 15%, 20% পর্যন্ত কিন্তু ওনাদের ট্যাক্স টু জিডিপি রেশিও আছে, যেখানে আমরা 6.5% বসে আছি। ঠিক আছে? তো এটা আমাদের কমপ্লিটলি একটা ব্যক্তিগতভাবে, মানে কি, আপনি যখন ট্যাক্স নেট বাড়াবেন, এটার মানে হলো যে ট্যাক্স দিচ্ছে 50,000 টাকা মাসে ইনকাম করে ঢাকায় বসে, সে ট্যাক্স দিবে, কিন্তু উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গে যদি আমাদের ভাই ব্রাদাররা ওখানে ব্যবসা করেন, ওই কর্নার শপ যেটা বলি, মিরপুরে যদি কর্নার শপ থাকে, আমাদের যশোরে কর্নার শপ নাই, ওই লোক তো এখানে গত 30 বছর ধরে ব্যবসা করতেছে, উনি কি প্রফিট করছে না? তো ওনাদেরকে তো আনতে হবে, আমাদেরকেও তো একটা দায়ভার নিতে হবে যে কর দেওয়ার একটা প্রবণতা। সেখানে সরকার কিন্তু কমিট করেছে, ভাই যেটা ভালো আমরা সেটা ভালো বলবো, যেটা উদ্বেগজনক সেটা আমরা উদ্বেগজনক বলবো। ব্যাপারটা আমরা যেটা বলছি যে কর জাল বাড়াতে হবে, যে আপনি বা আমি যদি গত 20 বছর ধরে কর না দেই এবং জেনুইনলি বছরে 20 লাখ টাকা কামাই করি, কালকে ওখান থেকে আপনি কেন দিবেন না 2 লাখ টাকা ট্যাক্স দিবেন না কেন? সো মোটা দাগে অবশ্যই কিছু কিছু জায়গায় তো এফেক্টেড হবে। যতটুকু আমরা শুনতে পেরেছি বিভিন্ন জায়গায় ইজি বাইক, যেটা আমাদের ঢাকা শহর ভরে গেছে, ইনিশিয়ালি একটা ট্যাক্সের আওতায় ফেলানোর চেষ্টা করা হয়েছিল, পত্রপত্রিকা আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি, কিন্তু সরকার কিন্তু ইভেন্চুয়ালি এটা থেকে স্টেপ ব্যাক করেছে। সো আপনাকে হলিস্টিক ভাবে নিতে হবে যে কিছু মানুষ এক্সিস্টিং যারা কর দেয়, আমাদের দাবি ছিল আর কর না বাড়িয়ে, এবং সরকারের সাথে আমাদের যখন কথা হয়েছিল ওনারাও কিন্তু একটা প্রেডিক্টেবল করটা ইভেন্চুয়ালি কমায় নিয়ে আসার টার্গেট করছে, রাদার জালটা বাড়ানোর জন্য। বাজেট ব্যয় 19% বাড়িয়েছে, কিন্তু আরোহণ রেভিনিউ যে কালেকশন করবেন সেটা 30% বাড়িয়েছে। সো এটার মধ্যে কিন্তু কিভাবে আপনি বাড়াবেন এই যে 30%, যে এই বছর 6,95,000 কোটি টাকার যে আপনার টার্গেট আছে, আপনি এই বছর শেষ করতেছেন 4,12,000 কোটি টাকা, আপনি আগামী বছরের টার্গেট দিচ্ছেন 6,95,000 কোটি টাকা, যেটা গত বছরের টার্গেটের থেকে প্রায় 30% বেশি। এখানে কিন্তু ভাবিয়ে তোলে যে এটা একটা খুব চ্যালেঞ্জিং এবং একটা আনপ্রেসিডেন্টেড, কারণ আমরা গত 10 বছর ধরে দেখে আসছি যে বাজেটে যখন ওরা রেভিনিউ টার্গেট ধরেন, ওই রেভিনিউ টার্গেটটা পৌঁছাতে পারেন না। তো ওনাদের রেভিনিউ কালেকশন এর সার্থকতার মধ্যে কিন্তু এই বছরের বাজেটের সাফল্যটা বিরাজ করবে, যেটা এই বছরের শেষে গিয়ে আমরা বা কোয়ার্টার ওয়াইজ আমরা অ্যানালাইসিস করে জানতে পারবো। সেকেন্ড, আপনারা যেটা বলেছেন, আমরা এই ব্যাপারেও বলেছি যে ঘাটতি রয়ে গেছে প্রায় 2,43,000 কোটি টাকা, যার মধ্যে প্রায় 1,27,000 কোটি টাকা সরকারের আভ্যন্তরীণ রিসোর্স থেকে নেবেন, ব্যাংকিং খাত থেকে 1,12,000 কোটি টাকা নেওয়ার, যেটা রিভাইজ বাজেটে প্রেজেন্ট ইয়ারে 1,18,000 কোটি টাকা ছিল। We don't expect overnight গত 2 বছর 5 বছর ধরে যদি এটা ব্যাংকিং সেক্টর থেকে যেটা একটা আমাদের বাজেটটা ডিপেন্ডেন্ট হয়ে আছে, সো উই ডিড নট এক্সপেক্ট দ্যাট 1,18,000 থেকে এই বছরই তারা 60,000 এ নামায় নিয়ে আসবে, ঠিক না? কিন্তু এই ধারাটা ব্যাংকিং সেক্টরের থেকে কন্টিনিউয়াস যদি এরকম নেওয়া যায়, আমরা বলেছি যে আমাদের ব্যাংকিং সেক্টরে একটা অস্থিরতা চলছে, মানি মার্কেটে টাকা নাই, এরপরও যদি সরকার কন্টিনিউড ভাবে এত বড় একটা অঙ্ক নিয়ে চলে যায়, আবার রিভাইজ বাজেটে এটাকে আরো বাড়ায়, কারণ যখনই আপনি দেখবেন যে 6,95,000 কোটি টাকা থেকে ওনাদের আহরণ হয়েছে 5.5 লাখ কোটি টাকা, ওনার তো অর্থের যোগান দিতে হবে, ঠিক না? তখন যদি আবার বাড়তি ইন্টারনাল ব্যাংকিং থেকে নেয়, সেটা কিন্তু আমাদের যে প্রাইভেট সেক্টরের জন্য যে ইকোনমিক প্রপালশন আনার জন্য যেটা করেছে, এটা একটা অনেক বড় অংশে বাধাগ্রস্ত তৈরি করবে। আর আপনি অফশোর যে বহির্বিশ্বের থেকে যেটা বলছেন, আমাদের যে প্রবলেমস গুলো এই মুহূর্তে রয়ে গেছে, মানে ব্যাংকিং সেক্টরে আপনারা জানেন যে কিছু কিছু ব্যাংক খুব স্ট্রং আছে, আর একটা মোটা থেকে অনেকগুলো ব্যাংকের ক্যাপিটাল শর্টফল হয়ে আছে, এবং এই জিনিসটা ঠিক হতে কিন্তু কিছুদিন সময় লাগবে, 3 থেকে 5 বছর সময় লাগবে। এই পর্যায়ে মানে অফশোর ফাইন্যান্সিং যদি চিপার হয়,
আমাদের তো মানে ইনভেস্টমেন্ট করতে হলে ফাইন্যান্সিং লাগে। সো প্রাইভেট সেক্টর আমরা লোকাল ব্যাংক থেকে নেই আর বাইরের ব্যাংক থেকে নেই, ব্যবসায়ীরা তো মূল্য গোটা থেকে ব্যবসা করে আবার টাকাটা ফেরত যাবে, কিন্তু গ্লোবালি দেখা যায় যে অফশোর ফাইন্যান্সিং গুলো কিন্তু আরেকটু চিপার রেট হয়। তো সরকার এই উদ্যোগটা আমাদের বিজনেস ইনভেস্টমেন্টে এবং ফরেন এফডিআই যখন আসবে সেই ইনভেস্টমেন্টেও হেল্প করবে বলে আমরা মনে করি। কর জালের জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো ডিজিটালাইজেশন এন্ড ডিরেগুলেশন। ওনারা যেভাবে ই রিটার্ন, ই ভ্যাট এবং ই দাখিলটা এখন কোম্পানি পর্যায়ে এই বছর থেকে বাধ্যবাধকতামূলক করছে। সো আমাদের যেটা ঢাকা চেম্বারের যেটা ওয়ারি দিস মানে এই বাজেটটা কিন্তু এর থেকে সুন্দর একটা বিজনেস ফ্রেন্ডলি বাজেট হতে পারে বলে আমরা বিশ্বাস করি না। এটা খুবই সুন্দর হয়েছে, কিন্তু এটার বাস্তবায়নে ওনাদের 1 থেকে 3 বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে, ঠিক না? সেই ক্ষেত্রে যে ঘাটতিটা হবে, সরকার কত স্ট্র্যাটেজিক্যালি এটাকে হ্যান্ডেল করবে সেটাই আমাদের দেখার বিষয়। আর আমরা ঢাকা চেম্বার থেকে সবসময়, আপনারা জানেন আমরা সবসময় বলে আসছি, আপামর এসএমই সেক্টর এবং মিডল ক্লাস ফ্যামিলির যে আমাদের যে ব্যবসায়িক মহলটা আসছে, আমরা কর আয়সীমা, করমুক্ত আয়সীমা 5 লক্ষ টাকা করার দাবি রেখেছিলাম, যেটা ওনারা অ্যাটলিস্ট একটা প্রেডিক্টেবল করেছে, যেটা আগামী 3 বছরে এটাকে 4.5 লাখে নিয়ে আসবে। কারেন্ট গত 5-6 বছরের অর্থনৈতিক প্রেশার, চ্যালেঞ্জ যেগুলো ক্রিয়েট হয়েছে, ইনফ্লেশন আপনারা জানেন প্রায় 2 বছরের উপরে হয়ে গেল, 10-9 এর উপরে রয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু আরেকবার পুনরায় দাবি জানিয়েছি যে এটাকে পুনর্মূল্যায়ন করে অ্যাটলিস্ট 4.5 লাখ পর্যন্ত যদি করা হয়, তাহলে আমাদের খেটে খাওয়া লোয়ার মিডল ইনকাম ক্লাসের গ্রুপটা ওনারা কিছু স্বস্তি পাবে। আমরা তো আবারও বললাম, এই কথাটাকে আমি রিপিট করতে চাই, উচ্চাভিলাষী একটা বাজেট, স্বপ্নের বাজেট। এটার স্বপ্নটা আজকে আমাদের সবাই খুশি লাগবে, কিন্তু সাফল্যটা বোঝা যাবে ওনাদের কর আরোহণ এবং ডিজিটালাইজেশন এবং ডিরেগুলেশন কত ফাস্ট করতে পারছে সরকার। এটার মধ্যেও কিন্তু একটা পলিটিক্যাল উইল প্রয়োজন হবে। সো এই মুহূর্তে শর্ট টার্মে সরকারের কিন্তু এখন রাতারাতি 4,12,000 কোটি টাকা বা মানে 6 লক্ষ কোটি টাকাও কিন্তু যথেষ্ট ইম্পসিবল একটা চ্যালেঞ্জ আমাদের মনে হচ্ছে, ঠিক না? তো সরকারকে তো তার খরচ কন্টিনিউ করতে হবে। তো এর বাইরে এখন বহির্বিশ্বের লং টার্ম লোন ছাড়া কিন্তু সরকারের কাছে এখন উপায় নেই এই ঘাটতিটাকে মিট আপ করার জন্য।